গল্পটি বোঝার জন্য প্রথম থেকে দেখতে হবে। একজন আশ্রিতাকে বিয়ে করেছি বলে এই নয় যে আমি তাকে স্ত্রী হিসেবে মেনে নিয়ে সংসার সাজাবো। আমি কখনো তোমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। তুমি শুধু নামই আমার বউ। তোমাকে দুনিয়ার সামনে নিজের বউ বলে দাবি করলেও একজন স্ত্রীর যেই হক থাকে তার স্বামীর কাছে, সেটা আমি কখনোই তোমাকে দেব না, চাইলেও দেব না, আর না তোমাকে অন্য কারো হতে দেব। এখন থেকে আমার এই আগুনের নরকেই তোমাকে বসবাস করতে হবে। সো ওয়েলকাম টু মাই হেল। শীতল ফিসফিস কণ্ঠের এমন বাণী শুনে চমকে উঠল তে। তার পাশেই বসে আছে সদ্য কবুল বলে বিয়ে করা তার স্বামী জিওন জাংকুক। বিস্ময় নিয়ে চেয়ে রইল নিজের স্বামীর পানে সে। বিয়ের সাজে সজ্জিত স্বামীর এমন তিক্ত কথা শুনে তার গলায় যেন কাঁটার মতো কথা আটকে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো সে, আপনি আপনি কি বলছেন জাংকুক ভাইয়া? জাংকুক নামক সুদর্শন যুবকটি কটাক্ষ করে হাসলো। স্লো ভয়েসে শোধালো, তুমি কি মনে করেছিলে তোমার মতো একজন আশ্রিতাকে বিয়ে করা আমার স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন এখন পূর্ণ হয়েছে? তবে তুমি ভুল। চোখ যেন ছড়ছড় করে উঠল মেয়েটার। ছোট থেকে এই একটা মানুষকে নিয়ে হাজারো স্বপ্নের পাহাড় বুনেছে নিজের মনের মধ্যে সে, আর আজ সেই স্বপ্ন পূরণের দিনে লোকটা তার স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিল। জাংকুকের শান্ত তবে কঠিন বাক্য ফের কর্ণগোচর হলো তীর। আমি তোমাকে শুধু বাবার কথায় বিয়ে করেছি, তবে নিজের স্ত্রীর রূপে কখনো তোমাকে মেনে নিব না, আর তুমি চেয়েও সেটা আদায় করতে পারবে না। মাইন্ডেড। কিশোরের মন ব্যথিত হলো, হৃদয়ে দাগ কেটেছে গভীর থেকে গভীরভাবে। তীর চোখ ছলছল করছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তার। কবুল বলার পর মুহূর্তেই আয়নায় দেখানোর সময় জাংকুকের এসব কথা তার মাথায় ঢুকছে না। সমগ্র পৃথিবী তার গোল গোল করে ঘুরছে। যাকে নিয়ে সারা জীবন কাটানোর কথা ছিল, যার বুকে মাথা রেখে কাটিয়ে দেবে ভেবেছিল, সেই মানুষটাই তাকে একা করে দিল। এই কঠিন সত্যটা যেন তার বিশ্বাস করতে কষ্ট হলো। চোখ তুলে সামনে বসে থাকা মধ্যবয়স্ক লোকটাকে এক পলক দেখলো। বড় আব্বুর একটা কথা তার কানে বাজছে, তোর কোনো বাবা মা নেই তো কি হয়েছে? বিয়ের পর জাংকুক তোর পুরো পরিবার হবে। কখনো নিজেকে আশ্রিতা বলবি না আস্তে নিজের বড় আব্বুকে খুব করে বলতে ইচ্ছে করছে, যে জাংকুক ভাইকে দ্বারা তোমরা আমাকে আশ্রিতার নাম থেকে বরখাস্ত করতে চেয়েছিলে, সেই আশ্রিতার উপাধির কারণেই জাংকুক আমাকে ত্যাগ করলো। বিষয়টা কেমন হাস্যকর না বড় আব্বু? নির্বাক স্তব্ধ হয়ে দেখছে নিজের বড় আব্বু আর এমকে। এই পুরো একটা পরিবারের মাঝে এই একটা মানুষই তাকে কখনো আশ্রিতা বলে তুচ্ছ তাচ্ছিল্য করেনি, তবে আজ তার নিজস্ব সন্তানই তাকে আশ্রিতা বলে স্ত্রী হিসেবে গ্রহণ করতে মানা করে দিল। কিম নামজনের প্রিয় বন্ধু মিন ইয়ংকে ছিলেন তের পিতা। সে ছোটবেলায় এক গাড়ি দুর্ঘটনায় তের নিজের বাবা মাকে হারায়। তের দাদার পরিবার থেকে তাকে কেউ গ্রহণ করতে চায়নি। তার দায়িত্ব নাকি সবার কাছে বোঝা লাগছিল। নিজের প্রিয় বন্ধুর আদরের মেয়ের এমন অবস্থা সহ্য করতে না পেরে তের সব ভার নিলেন আর নিজের পরিবারের সদস্যদের মধ্যে সামিল করলেন এই ছোট মেয়েটাকে। জাংকুক তার একমাত্র ছেলে। খুব ছোটবেলা থেকেই তে জাংকুককে পছন্দ করত এবং জাংকুকও নাকি পছন্দ করত। তের পছন্দ করার পেছনে রয়েছে বিশাল কারণ। তেকে যখন নতুন এই বাড়িতে আনা হয়েছিল তখন তাকে কেউ সহ্য করতে পারত না। এতে আশ্রিতা বলে কত কথা শোনাতো, যেটা তের কষ্টের কারণ হয়েছিল। আরএমের সামনে সবাই তের সাথে ভালো আচরণ করলেও তার পিঠ পেছনে খারাপ আচরণ চলতোই। আরএম যখন থাকতেন না তখন আরও একটি মানুষ তের পাশে থাকতো, আর সেটা হলো এই জাংকুক। জাংকুক কখনোই তের উপর আঁচ আসতে দেয়নি। সবাই গাল মন্দ করলেও জাংকুক সবসময় তেকে আগলে রেখেছে, যেটা তের মনে ভালো লাগার সৃষ্টি করেছিল। ছোটবেলা থেকেই তেকে নিজের পুত্রবধূ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরএম। তখন জাংকুকের এত দ্বিমত ছিল না, কিন্তু হঠাৎ এত বছর পর এই বিয়ের দিনই কি হলো? হঠাৎ করে কি মনে পড়লো তে একজন আশ্রিতা? জাংকুক গত রাতে জার্মানি থেকে ফিরেছে প্রায় 5 বছর পর। এই 5টি বছর তে নিজের জাংকুক ভাইয়ের জন্য অপেক্ষা করেছে অনেক। শেষমেশ যখন অপেক্ষার প্রহর শেষ হলো তখন যেন সব কিছু ধ্বংস হয়ে গেল। তে প্রাপ্তি পেয়েও পেল না। তের হঠাৎ মনে হলো জাংকুক তার সাথে মশকরা করছে। ও নিজেকে সামলে কণ্ঠ কোমল করে ডাকলো, জাংকুক ভাই, ও জাংকুক ভাই, আপনি মজা করছেন তাই না? জাংকুকের দৃষ্টি সামনে ছিল। হঠাৎ মেয়েলি কণ্ঠে সে পাশ ফিরল। তের মায়া ভরা চোখের দিকে তাকিয়েও
নজর ফিরিয়ে নিল। অদ্ভুত এক ঘৃণায় সামনের দিকে তাকিয়ে মিথ্যে হেসে দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমার এমন কেউ নও যে যার সাথে আমি মস্করা করব। অফকোর্স তোমার মতো থার্ড ক্লাস মেয়ের তো আমার পাশে বসারও যোগ্যতা নেই, সেখানে আবার মজা। হাউ ফানি। এবার আরো কষ্ট পেলতে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। যে জাঙ্কুক ভাইয়া তার জন্য সবকিছু করতে পারত, সে আজকে তাকে থার্ড ক্লাস মেয়ে বলে অপমান করছে। বিষয়টা ঠিকঠাক হজম করতে পারল নাতে এই মুহূর্তে কিছু বলতে বা জানতে পারবে না সে, কারণ বিয়ে বাড়িতে লোকজন দিয়ে ভরা। এখন যদি সে কথা বাড়ায় তবে সবাই জেনে যাবে, আর এই পরিবারের কেউ চায় না তে জাঙ্কুকের স্ত্রী হোক। ওনারা পদে পদে তেকে অপদস্থ করতে চান। তে চুপচাপ বসে রইল, বারবার অসহায় চোখ ফেরালো জাঙ্কুকের দিকে। ওর মন বলছে ছেলে মিথ্যে কথা বলছে। তে নিজেকে সান্ত্বনা দিল, আমি জানি জাঙ্কুক ভাইয়া আপনি আমার সাথে ফান করছেন, তাই না? কারণ এতদিন আমি আপনার সাথে কোনো যোগাযোগ রাখিনি। আমি বুঝে গিয়েছি আপনি আপনার তে পাখির সাথে অভিমান করেছেন। সমস্যা নেই, আমি আছি তো আপনার পাশে। তে নিজের মনকে ভালো করে বুঝিয়ে নিল। বিয়ে বাড়ির সব নিয়ম কানুন শেষ হতেই তেকে কয়েকজন মেয়ে মিলে নিয়ে গেল জাঙ্কুকের ঘরে। পুরোটা রুম কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। সবাই মজা করতে লাগলো। তাদের মধ্যে জাঙ্কুকের কাজিনও ছিল, খালাতো বোন। সে খুব রুক্ষতার সহিত শোধালো, আমি না খালো আব্বার কথার কোনো মানে খুঁজে পেলাম না রে। না মানে আমাদের জাঙ্কুকের মতো একটা ছেলের সাথে এমন একটা মেয়ে কিভাবে ঠিক করলেন? ছেলেটার জন্য ভারী খারাপ লাগছে গো। উপস্থিত সকলের সামনে সরাসরি তেকে অপমান করা হলো, এতে একটু সন্দেহ নেই কারো। তের বেশ খারাপ লাগলো। ও মাথা নত করে নিল অমনি। আর একটা মেয়ে বলে উঠলো, আরে আপু এমন ভাবে বলছেন কেন? মেয়েটা তো কোনো অংশে দেখতে শুনতে কম নয়, আপনার ভাইয়ের জন্য তো পারফেক্টই দেখতে। তোমরা বুঝবে না গো সোনারা, সুন্দরী তো রাস্তায় যে ভিক্ষা করে সেও হয়, কিন্তু এই মেয়ে তো কেউ নেই, বরং এই বাড়িতে থেকে খেয়ে এখন এই বাড়ির বউ। বেচারা জাঙ্কুকের শ্বশুর বাড়িটাও নেই। এরই মধ্যে সেখানে উপস্থিত হলো জাঙ্কুকের ফুফাতো বোন, আর সে নরম কণ্ঠে শোধালো, তোমরা এখন রুম থেকে বেরিয়ে যাও। বাসর ঘরটা নতুন বর আর বধূর জন্য তৈরি, আপনাদের জন্য অবশ্যই নয়। ওর কথা ইঙ্গিত বুঝতেই সবাই রুম থেকে বেরিয়ে গেল। রোজে কাছে আসতেই তে জড়িয়ে ধরল। তে তোর কি হয়েছে? এত ভয় পেয়ে আসিস কেন? তে নিজের মায়া ভরা চোখ তুলে তাকালো, চোখে যাও চিকচিক করছে ওর। আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য উপরওয়ালা আমার থেকে আমার পরিবার, আমার পরিচয় সব কিছু কেড়ে নিয়েছে? আর অন্যের বাড়িতে থাকি বলে আমার সবাই আশ্রিতা বলে অপমান করে। আমার না খুব খারাপ লাগছে। রোজই বুঝলো তের মনের অবস্থা। ওকে সান্ত্বনা দিয়ে বলল, দেখতে যা হয়েছে তা তো হয়েই গিয়েছে। আর কে বলেছে তোর কোনো পরিবার নেই, পরিচয় নেই? আমরা কি তোর নজরে পড়ি না? আর আজ থেকে তো তোর নতুন একটি পরিচয় তৈরি হয়েছে, তুই জাঙ্কুকের বউ। মেয়েরা তো স্বামীর পরিচয়ই দেয়, তাই না? একদম মন খারাপ করবি না বলে দিলাম। আর হ্যাঁ তে পাখি, উফ সরি ভাবি সাহেবা, এবার নিজের সো কল কান্নাটা একটু থামান। কারণ জাঙ্কুক ভাইয়া যদি ঘরে ঢুকে দেখে তার পাখি কাঁদছে, তাহলে কি যে করবে সেটা তুই ধারণা করতে পারছিস না। তে তুই না অনেক লাকি, তুই যাকে পছন্দ করেছিস তুই আজ তাকে স্বামী রূপে পেলি। আমি অনেক হ্যাপি তোদের জন্য। খুশিতে গদগদ হয়ে তেকে জড়িয়ে ধরে বলল। অতঃপর সে রুম থেকে বেরিয়ে গেল। রাত প্রায় 12টার কাছাকাছি, তবুও জাঙ্কুকের আসার কোনো নাম গন্ধ নেই। তীর মনে ভয় ঢুকলো। ও নিজে নিজেকে বলল, আচ্ছা জাঙ্কুক ভাইয়া নিচে আমায় যা বলেছেন তা কি সত্যি? উনি কি সত্যি সত্যি আমাকে স্ত্রী হিসেবে মানবেন না? অন্যদিকে জাঙ্কুক খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, আই হেট ইউ তে, আই হেট ইউ। আমি তোমাকে যা ভেবেছিলাম তুমি ঠিক তার বিপরীত। তুমি আমার ভুল ধারণা ভেঙে দিয়েছো। তুমি বুঝিয়ে দিয়েছো যে পর কখনো আপন হয় না। মা সবসময় ঠিক বলতো, তুমি কখনোই আমায় ভালোবাসনি, বরং নিজের স্বার্থের জন্য অভিনয় করে গিয়েছো। জাঙ্কুক খোলা আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলল। নিজের উপরই খুব রাগ লাগছে আর তের প্রতি ঘৃণা লাগছে। রাগ লাগার কারণ হলো সে ওই মেয়েটাকে ভালোবেসেছিল। এখন তোমাদের মনে প্রশ্ন, তাহলে জাঙ্কুক কেন তেকে ঘৃণা করে? এটা না হয় আস্তে আস্তে আমরা জানতে পারবো। আবার গল্পে ফিরে আসা যাক। এমনটা কেন করলি তে পাখি? আমি তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবেসে এসেছি, তাহলে মাত্র কয়েকটা দিন তুই সহ্য করতে পারলি না? তুই অন্য কারো হৃদয়ের খাঁচায় বন্দী হয়ে গেলি? তবে শুনে রাখতে পাখি, তুই আমার ছেলে, আমারই থাকবি, কিন্তু কখনোই তোকে স্ত্রীর অধিকার দেব না।
আর না, তুই যাকে ভালোবাসিস তার হতে দেব। তুই শুধুই আমার তে, আমার পরনের পাখি। তুই শুধুই আমার, বুঝলি? এইদিকে তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়েছে তার খেয়াল নেই। ঘুম ভাঙলো রাত যখন গভীর, তখন চোখ পিটপিট করে খুলতেই দেখলো চারদিকে অন্ধকার আর অন্ধকার। ভয়ে তের কলিজা কেঁপে উঠল। আধারকে ভীষণ ভয় পায় সে। ও লাফিয়ে উঠল, সামান্য চেঁচালো। তে অন্ধকারের মাঝে হাতড়ে হাতড়ে লাইট জ্বালিয়ে দিল। এবার একটু স্বস্তি পেল। মনে পড়লো সেই রাত 12টার দিকে ঘুমিয়েছিল, আর এখন বাজে প্রায় 3টা। তের মাথায় হাত। আমি এতটা সময় ধরে ঘুমিয়েছি। নিশ্চিত জাঙ্কুক ভাই এসে আবার চলে গিয়েছে রাগ করে। তে চারদিকে চোখ ঘোরালো। না, সবটা ঠিক আগের মতোই রয়েছে। কোনো মানুষের অনুপ্রবেশ ঘটেনি এই কক্ষে। তে স্বস্তির শ্বাস নিল, আবার নিল না। চিন্তা হানা দিল তার মনে। চিন্তিত কণ্ঠে আওড়ালো, এত রাত হয়েছে, কিন্তু উনি এখনো অব্দি আসছেন না কেন? এত দেরি হওয়ার তো কোনো কথা ছিল না। তবে কি কোনো বিপদ হলো নাকি? উনি যা বলেছিলেন তাই? তে বলতে বলতেই থেমে যায়, কারণ তখনই দরজার শব্দ হলো। খট শব্দে কে যেন দরজাটা লাগিয়েও দিল। তে তাকাতেই দেখলো সাদা পাঞ্জাবিতে তার স্বপ্নপুরুষ দাঁড়িয়ে, মুখে এক অদ্ভুত গাম্ভীর্যতা। তে ওকে দেখে চিন্তিতভাবে ভদ্রতা বজায় রেখেই বলল, জাঙ্কুক ভাইয়া, আচ্ছা আপনি এতটা সময় কোথায় ছিলেন? ঠিক যেন পাক্কা গিন্নি সে। তবে ওর এই ডাকটা পছন্দ হয় না জাঙ্কুকের। সে এখনো দেয়ালের কাছে দাঁড়িয়ে, মুখটা কেমন দেখাচ্ছে। তে উঠে গিয়ে জাঙ্কুকের সম্মুখে দাঁড়ালো। 5 বছরের দূরত্ব, তাই তো কথা বলতে একটু একটু অস্বস্তি লাগবেই। তবুও সে শোধালো, আপনি এত দেরি করলেন যে, কোথায় ছিলেন? জাঙ্কুক রুর গলায় বলল, সেটার কৈফিয়ত কি আমায় এখন তোকে দিতে হবে? তে বেশ অবাক হলো। জাঙ্কুক তাকে তুই তুকারি করছে। ও অবাক, তবুও নিজেকে সামলে নরম গলায় বলল, কৈফিয়ত কেন দিবেন? আমি তো শুধু জানতে চেয়েছি। বাকি কথা সম্পূর্ণ হওয়ার আগে জাঙ্কুক হুঙ্কার দিয়ে উঠল, আমার কোনো বিষয়ে জানার বা কথা বলার কোনো অধিকার তো নেই তে। সো সামনে থেকে সর। এই বলে জাঙ্কুক তেকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। তে অবাক, হঠাৎ করে লোকটার হলোটা কি? জাঙ্কুককে এমন দেখে তে ওর পেছু নিতে নিবে, তখনই লোকটার আরো গম্ভীর আর রাগে গলা শুনতে পেল, হোয়াট দ্য হেল? এইসব কি আমার বেডে? কি করেছে এইসব? আর কেন করেছে? কাহার মরার খাটিয়ে ওঠানোর জন্য এইসব করেছে? জাঙ্কুক ভাইয়া, আপনি এসব কী বলছেন? সাহস করে তে প্রশ্ন করলো। আর তখনই জাঙ্কুক অগ্নি চোখে তাকালো তের দিকে। তের চোখে প্রশ্ন দেখে ও দাঁত খিচে এলো। চোখ শক্ত করে শোধালো, এই মেয়ে, তোর কি কথা কানে যায় না? বারবার এক কথা বলতে আমার ভালো লাগছে না। তে না বুঝে বলে উঠলো, আপনি কিসের কথা বলছেন? কিসের কথা মানে? বাইরে আমি তোকে কি বলেছি মনে নেই, নাকি ইচ্ছে করে নাটক করছিস? তে হতবাক হয়ে গেল। জাঙ্কুকের এমন রাগী ব্যবহারের সাক্ষাৎ সে আজ প্রথমবারের মতো পেল। এখনো সংসেজে দাঁড়িয়ে আছিস কেন এইখানে? এই সব কিছু পরিষ্কার কর এক্ষুনি। আমি ঘুমাবো। আই এম টায়ার্ড। এই বিয়ে নাটকের চক্করে এতটা ধকল সহ্য হচ্ছে না আর। এই জাঙ্কুকের কথায় থমকে দাঁড়িয়ে রইল। এই, তোর কি কোনো কথা কানে যায়নি, নাকি শুনেও না শোনার ভান করছিস? 5 মিনিটের মধ্যে আমার বেডকে পরিষ্কার করবি। ওর ধমকে কেঁপে উঠল তের ছোট্ট শরীর। ও কোনো কিছু না ভেবে সোজা গিয়ে নিজের হাতে নিজের স্বপ্নের বাসর ঘরের সব ফুল সরিয়ে দিতে লাগলো। চোখ দিয়ে পানি বসে আর হাত কাছে। তা দেখে জাঙ্কুকের রাগ তীর তীর করে বাড়ল। ও এগিয়ে এসে এক হাত দিয়ে সব ফুল ছিঁড়ে ফেলতে লাগলো। এক টানে বেডশিট মাটিতে ফেলে দিল। তে শুধু দেখছে জাঙ্কুককে। এতটা রাগ, এতটা ঘৃণা কবে থেকে হলো? জাঙ্কুক সব কিছু নষ্ট করে ফেলে দিয়ে কবে শান্ত হলো? তের দিকে না তাকিয়ে লাইট অফ করে সোজা বেডে শুয়ে পড়লো। একটিবারও তাকালো না। অন্ধকার ঘরে শুধু তের আবছা ছায়া, মূর্তি ছাড়া আর কিছুই নজরে পড়ছে না। জাঙ্কুক লাইট অফ করে ঘুমিয়ে পড়েছে। কথা বলেনি তের সঙ্গে। তে কতটা সময় ধরে দাঁড়িয়ে আছে তার জানা নেই বা খেয়াল নেই। ও স্তব্ধ নির্বাক হয়ে আছে। নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। তের দিকে পিঠ করে শুয়ে থাকা যুবকটা একটা সময় তাকে খুব করে বলতো, তে পাখি, তুই আমার জান, তুই আমার প্রাণ। একদিন আমরা বিয়ে করব, তোকে আমি নিজের ঘরের বউ করব, কালিমা করে নিজের সঙ্গিনী করব সারা জীবনের মতো। এবার ওপার আমরা একসঙ্গে কাটাবো। ভালোবাসি তে পাখি, খুব করে ভালোবাসি তোকে। কিন্তু সেই জাঙ্কুক আজ তার দিকে পিঠ করে শুয়ে আছে।
আমি বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে। জাঙ্কুক ভাইয়া, যিনি সব থেকে বেশি আগ্রহী ছিলেন আমাদের এই বিয়ে নিয়ে, আর সেই জাঙ্কুক ভাইয়া বিয়ের দিনই এমন বদলে গেলেন কিভাবে? কাল অবধি সবকিছু ঠিকঠাক ছিল, তাহলে আজ কি হলো? কেন হলো? তবে কি জাঙ্কুক ভাইয়া আমাকে কখনোই ভালোবাসেননি? সব কিছু ছিল একটা মিথ্যে নাটক, ভ্রম ছিল আমার, নাকি অন্য কিছু? কি হচ্ছে এসব? উনি কি সত্যিই আমার স্ত্রী হিসেবে মানেন না? তাহলে যে বিয়ে করেন, কেন করলেন তিনি? বিয়ের সকল প্রশ্নের জবাব একমাত্র জাঙ্কুকে দিতে পারবে। কে জানতে চায় কেন তার সাথে এমন ব্যবহার করছে সে? হঠাৎ কি এমন হলো যার কারণে লোকটা এতটা বদলে গিয়েছে? তে কাঁপা কাঁপা কদম ফেলে সামনের দিকে এগিয়ে গেল। উদ্দেশ্য জাঙ্কুককে ডেকে তুলে জিজ্ঞাসা করবে তার এমন ব্যবহারের কারণ। তার কি অপরাধ যার কারণে জাঙ্কুক তার সাথে এমন ব্যবহার করছে? তে গিয়ে একদম জাঙ্কুকের পিঠ বরাবর দাঁড়ালো। যুবকটার চওড়া কাঁধে হাত স্পর্শ করার আগেই হঠাৎ করে পেছন ফিরে গেল জাঙ্কুক। খপ করে তের হাত চেপে ধরে নিজের কাছে টেনে নিল। তে ভয়ে সামান্য চিৎকার করে উঠল, এই মেয়ে একদম চুপ! সারা বাড়িকে কি খবর দিতে চাও আমি তোমার সাথে শুয়ে বসে রাত কাটাচ্ছি? তে থমকে রইল। সে ঠিক জাঙ্কুকের বুকের কাছে, উষ্ণ শ্বাস আশ্রে পড়ছে ওর নাকের মুখে। তে ভয়ে চোখ মুখ খিচে রয়েছে। জাঙ্কুক ঘুম ঘুম চোখেও তার পাখির ভীতু মুখটা আরাম করে দেখছে। কতদিনের তৃষ্ণা তার, এতটা কাছ হতে দেখার কি শান্তি। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর জাঙ্কুক মুগ্ধ চোখে ওকে দেখছে। তোকে বউ সেজে দেখার কত শখ আমার ছিল পাখি, আর আজ তুই আমার বউ সেজে আমার বিছানায় আমার সাথেই আসিস। এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে বল? তে ভয়ে থমথমে মুখে হালকা সাজ, চোখে কাজল একটু লেটে যাওয়া, ঠোঁটে গাঢ় লাল রঙের সেই লিপস্টিকের অধর তীর তীর করে কাঁপছে। তীর শরীর থেকে ছড়িয়েছে এক অদ্ভুত সুগন্ধ, যা একমাত্র বউদের গায়ে লেপটে থাকে। কিন্তু জাঙ্কুক এই সুগন্ধকে আগে থেকেই চেনে, তার পাখির গায়ের ঘ্রাণটা, যার কাছে দুনিয়ার সব পারফিউমের ঘ্রাণ কিছুই না। তাই পিট পিট করে আখি যুগল খুলতি নজরে এলো এক যুবকের মাতাল করা চাহনি। তে এই নজরই ঘায়েল হয়ে যায় প্রতিবার, আজও তার ব্যতিক্রম নয়। তে জাঙ্কুকের নিকটে এসে তবু হয়ে গেল, বক্ষতলে পিষ্ট হতে চাইল যুবতী। জাঙ্কুকের উষ্ণ শ্বাস তার দেহে অদ্ভুত এক শিহরণ জাগিয়ে তুলছে, নিঃশ্বাস ঘন হয়ে উঠছে। জাঙ্কুক কোনো চুম্বকের ন্যায় টেনে যাচ্ছে তের অধরের দিকে। জাঙ্কুক যত নিকটে এগিয়ে আসছে ততই তের শ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। চোখটা বন্ধ করে নিল তে। জাঙ্কুক আরো কাছে আসতেই হুট করে তার হুঁশ ফিরল। কোনো এক অদ্ভুত কারণে চমকে উঠল জাঙ্কুক। নিজের অবস্থান বুঝে সে নিজেই ধমকালো, তুই কি করতে যাচ্ছিলি জাঙ্কুক? কে? না, মাঝে যেই মেয়েটা তোর বিশ্বাস ভেঙেছে, তুই তার কাছে নিজেকে সম্পূর্ণ বিলে দিতে যাচ্ছিলি। কি করে ভুলে গেলি এই মেয়েটা তোকে ধোঁকা দিয়েছে? হাও! জাঙ্কুক মুহূর্তেই রেগে গেল, জোয়ার শক্ত হয়ে গেল যখন দেখলো তে এখনো চোখ বন্ধ করে আছে। ও ধপ করে উঠে তার উপর থেকে উঠে গেল। অনেক সময় পর যখন কিছু অনুভব হলো না, তখন তে নিচ থেকে চোখ খুললো আর দেখলো জাঙ্কুক নেই। ও জায়গা ছেড়ে উঠে বসলো। তার সামনে তাকাতে দেখলো জাঙ্কুক রণমূর্তির রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। তে ভয়ে ফাঁকা ঢোক গিলল। কি থেকে কি হচ্ছে সে বুঝে উঠতে পারলো না। তার আগেই জাঙ্কুক বলে উঠল, নিজের রূপের জালে আমাকে ফাঁসাতে চাস তাই না? তুই কি ভেবেছিলি এমন অবুঝের মতো মুখ করে তুই আমার মনে জায়গা করে নিবি? আমার সাথে রংলীলা না করে রাস্তায় গিয়ে কর, কারণ তোর জন্য না কোনো আমার মনে জায়গা রয়েছে আর না আমার ঘরে। গেট লস্ট! থমকে কেঁপে উঠল তে। জাঙ্কুকের এইবারের কথায় তার খারাপ লাগার থেকে বেশি রাগ হলো। সে কখন থেকে লোকটা কী সব বলে যাচ্ছে আর সে শুনে যাচ্ছে। মানুষের আত্মসম্মান বলতেও কিছু থাকতে হয়। জাঙ্কুক ওকে যাওয়ার পথ করে দিতেই ও রেগে উঠে দাঁড়ালো। ওর সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনার হয়েছেটা কি জাঙ্কুক ভাইয়া? সেই কখন থেকে কী সব বলে যাচ্ছেন? বিয়ে করছি তবে বউ মানি না, তোর জন্য আমার কাছে আমার মনে কোনো জায়গা নেই, রাস্তায় যায়, এসব কি? কেন করছেন এসব? আমি আপনার কি ক্ষতি করেছি? চুপ করে সব সহ্য করছি বলে এই নয় যে আপনার সব কিছুই আমি মুখ বুজে সহ্য করব। মানছি আপনি রেগে আছেন, কিন্তু তাই বলে তো এই নয় যে মুখে যা আসবে তাই বলবেন। আমিও একজন মানুষ, আর এতই যখন সমস্যা ছিল আমার সাথে, তাহলে কেন বিয়ে করলেন? এত বছরে হঠাৎ করে মনে পড়লো আমি আপনাদের বাড়ির আশ্রিতা। এর আগে মনে ছিল না আপনার কিছু?
এখন হঠাৎ করে সব মনে পড়ে গেল? আর প্লিজ এটা বলবেন না যে আপনি বড় আব্বুর কথায় আমাকে বিয়ে করেছেন বাধ্য হয়ে। আরে বড় আব্বু তো সেই ছোটবেলা থেকেই বলেছিলেন আমাদের বিয়ের কথা। আপনি চাইলে মানা করে দিতে পারতেন তখন। এখন কেন এমন করছেন? আমার সব স্বপ্ন, আশা, ভরসা সব কেন এখন ভাঙছেন? আর বিয়ে করার নিয়ত না থাকলে আপনি জার্মানি থেকে ফিরলেন কেন? ওখানে থেকে যেতেন, কেউ কোনো প্রশ্নই করতো না। আমায় বিয়ে করে এমন কথায় কথায় আঘাত দেওয়ার মানে কি জাঙ্কুক ভাইয়া? আমার অপরাধটা কি? তীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এতগুলো কথা সে কখনো বলেছে কিনা সন্দেহ রয়েছে, কিন্তু তার আর সহ্য হচ্ছে না জাঙ্কুকের অবহেলা। তে হাত জোর করে জাঙ্কুকের সামনে অনুরোধ করলো, প্লিজ জাঙ্কুক ভাইয়া, আমার সাথে এমন করে কথা বলবেন না প্লিজ। আমি সবার কটু কথা শুনতে পারি, কিন্তু আপনার মুখ কালো করে একটি শব্দ আমার সহ্য হয় না। আমি সত্যি বলছি, আপনাকে ভীষণ রকমের ভালোবাসি। খবরদার তোর মুখ থেকে ভালোবাসা নামক পবিত্র শব্দটা উচ্চারণ করবি না, তাহলে একদম জানে মেরে ফেলবো তোকে। তীর কথা সম্পন্ন করার আগেই জাঙ্কুক তার গলা চেপে ধরেছে। তীর শ্বাস আটকে আসার মতো অবস্থা হয়ে গিয়েছে। ও জাঙ্কুকের হাতের উপর থেকে হাত রেখে অনেক কষ্টে বলল, ছাড়ুন জাঙ্কুক ভাইয়া, প্লিজ ছাড়ুন বলছি। আমি ধরলেই তোর লাগে তাই না? আর যখন জাঙ্কুক অমনি থেমে যায়, তার রাগ আর কন্ট্রোল হচ্ছে না। নিজেকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা ওর নেই। তের কথাগুলো ওর আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। ও রেগে গিয়ে আরো শক্ত করে চেপে ধরলো তেকে। হুঙ্কার ছেড়ে বলল, তোর মতো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। যারা অন্যের অনুভূতি নিয়ে খেলা করে তার মরে যাওয়া শ্রেয়। নিজের গলার ব্যথা থেকে জাঙ্কুকের কথায় আঘাতটা বেশি পেল তে, তবু ওর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ছটফট করছে। ছাড়ুন আমায় প্লিজ, ছাড়ুন জাঙ্কুক, ছাড়ো না, হয়তো আর সে তেকে মেরেই ফেলবে। তের চোখ উল্টে আসার মতো অবস্থা হয়ে গিয়েছে। ও হঠাৎ করে তেকে এই ধাক্কায় দেয়ালের দিকে ঠেলে ফেলল। ছাড়া পেয়েও পিঠে অনেক জোরে ব্যথা পেল মেয়েটা। জাঙ্কুক রাগে পাগল হয়ে গিয়েছে। আগে কখনোই জাঙ্কুককে এতটা রেগে যেতে দেখেনি তে। নিজের গলা চেপে ধরে কাশতে লাগলো। জাঙ্কুক কোনো কিছু না ভেবে সোজা তীর উষ্ঠজোড়া নিজের আয়ত্তে নিয়ে নিল। তে স্তব্ধ, একদম স্থির হয়ে গেল। জাঙ্কুকের কাজে সে বাকরুদ্ধ, চোখ বড় বড় হয়ে আছে তার। জাঙ্কুক নিজের সব রাগ ঢেলে দিচ্ছে তের অধরে। দীর্ঘদিনের তৃষ্ণার্ত সে আজ মেটাচ্ছে খুবই রুক্ষতার সহিত, যাতে হাড়ে হাড়ে টের পাচ্ছে যখন সে অনুভব করে রক্তের স্বাদ। মুখ দিয়ে চেয়েও শব্দ বের করতে পারল না সে। প্রায় অনেকটা সময় পার হয়ে গেল। তের কান্নার শব্দে জাঙ্কুক নিজের সম্বিত ফিরে পেল। জাঙ্কুক তের কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। তে কান্না করছে। জাঙ্কুক একটু ঠান্ডাই রয়েছে। লাল তরটা মুছে দিয়ে নরম কণ্ঠে শোধালো, আমাকে কেন রাগিয়ে দিস পাখি? তোর এখন আমার রাগ সহ্য করার মতো ক্ষমতা হয়ে ওঠেনি। আমি তাকে হার্ট করতে চাই না সোনা, তোর কষ্ট আমার সহ্য হয় না যে। জাঙ্কুক থামলো, গভীর নিঃশ্বাস ফেললো। তে চোখ না তুলে চুপচাপ মাথা নত করে কান্না করছে। জাঙ্কুকের বুকে গিয়ে লাগছে ওই কান্নাটা। তার পাখি কাঁদছে, এটা তার সহ্য হচ্ছে না। তে কান্না করছে দেখে জাঙ্কুক ওর মুখটা তর্জনী দিয়ে তুললো। ওর চোখের জল মুছে দিল হাত দিয়ে। তে চোখ বন্ধ করে নিল। হঠাৎ করেই জাঙ্কুক ওকে জড়িয়ে ধরলো, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না পাখি, একদম কাঁদবে না। তোর কান্না সহ্য হয় না আমার। তোর কান্না ভরা মুখটা আমার বুকে তোলবার সৃষ্টি করে। জানিস না তোকে আমি কতটা ভালোবাসি? তের কপালে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তে ওকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। আপনি আমার সাথে এমন কেন ব্যবহার করছেন জাঙ্কুক ভাইয়া? আপনার এমন ব্যবহার আমার সহ্য হচ্ছে না। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। খুব ছোটবেলায় যেমন বাবা মাকে হারিয়েছি, তেমনই সকল আদর ভালোবাসার মানুষগুলোকেও হারিয়েছি। আপনি ছাড়া তো আমায় আর কেউ ভালোবাসে না জাঙ্কুক ভাইয়া, কেউ বাসে না। এখন আপনিও যদি আমার সাথে এমন করেন, আমায় আশ্রিতা বলে অপমান করেন, তাহলে আমার বেঁচে থাকার কোনো অর্থই থাকবে না। তে কাঁদতে কাঁদতে জাঙ্কুকের গলা জড়িয়ে সেখানে মাটিতে বসে পড়ল। জাঙ্কুক ওর মুখটা আগলে নিয়ে আদরে কণ্ঠে বলল, সরি পাখি, তোকে কষ্ট দেওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না। প্লিজ কান্না করিস না, তোর কান্না আমার সহ্য হয় না। তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে কান্না করছিল। তখনই হঠাৎ করে মনে হলো কেউ একজন ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। তে গিয়ে সোজা বাড়ি খেলো দেয়ালের সাথে। অনেক জোরে ব্যথা পেল। তে অবাক চোখে তাকিয়ে জাঙ্কুক রাগে কণ্ঠে বলল, তুই কি মনে করেছিলি
আমি এসব বলবো? খুবই বাজেভাবে হাসতে লাগলো জাঙ্কুক। এরপর ওর চোয়াল শক্ত করে ধরে বলল, তুই যেমন নাটক করিস ঠিক তেমনটাই করলাম। কিরে, কষ্ট লাগলো? কোথায় লাগলো? বুকে? ঠিক একই কষ্ট আমারও হয়েছিল। তের গাল দুটো ব্যথা করছে। ওর চোখ দুটো এবার স্থির, পানি পড়ছে না এখন। চুপচাপ দেখছে জাঙ্কুককে। লোকটা ক্ষণে ক্ষণে কেন রূপ বদলায়। আমার কাছে আসারও চেষ্টা করবি না। আর হ্যাঁ, যদি এই ঘরে যা কিছু হয়েছে তা যদি তুই বাবাকে বলেছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তোর জন্য। আন্ডারস্ট্যান্ড? এই বলে জাঙ্কুক ওকে ফেলে রেখে সোজা ব্যালকনিতে চলে যায়। ওর যাওয়ার দিকে তাকিয়ে এবার শব্দ করে কান্না করতে লাগলো। নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা ভাবতে লাগলো, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। কান্না করতে করতে বলল, আপনি এতটা কিভাবে বদলে গেলেন জাঙ্কুক ভাইয়া? এমন কেন করছেন আপনি? আপনার পাখির কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আপনি ছাড়া আমার কেউ ভালোবাসে না। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লো। তখনও চোখ থেকে জল মাটিতে গড়িয়ে পড়ছে। কান্না জড়িত কণ্ঠে বলছে, মা, তুমি আমাকে একা করে কেন গেলে? প্লিজ তুমি আমার কাছে চলে এসো, না হলে আমাকে তোমার কাছে নিয়ে যাও। তোমাদের অনেক কষ্ট হচ্ছে। ভালোবাসা খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই ভালোবাসা ভারী অদ্ভুত খেলা। কেউ সেই ভালোবাসায় নতুন করে প্রাণ পায়, আবার কেউ নিজের প্রাণকে ত্যাগ করে দেয়। আর এই ভালোবাসার থেকেও ভয়ঙ্কর যে জিনিসটা রয়েছে সেটা হলো মায়া। আমি তোর মায়ায় জড়ানো ভালোবাসায় খুব বাজেভাবে আটকে গিয়েছি। তোকে কষ্ট দিয়ে আমি নিজের শান্তিতে নেই রে পাখি। তুই আমার পরাণের পাখি, আমার পাখি। তোকে কষ্ট দিয়ে আমি কিভাবে থাকি ভালো? আকাশে চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার আজ। সময় কতটা জানা নেই কারো। নিশি রাতের মাঝে দূর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে আছে জাঙ্কুক, হাতে তার সিগারেট। একটা লম্বা টান দিয়ে বিষাক্ত ধোঁয়াগুলো খোলা আকাশে ছেড়ে দিল। বুকটা তার অদ্ভুত এক যন্ত্রণায় ছটফট করছে। ভাবনার বাইরে গিয়ে সে আজ এমন এমন কিছু কাজ করেছে যা সে কল্পনাও করেনি। উচিত অনুচিত সব ভুলে সে কি করে বসেছে সেটাই ভাবতে লাগলো। এবার হঠাৎ করে মুখের রং বদলে গেল। জল শক্ত করে বলল, সব দোষ তোর। যদি তুই এমনটা না করতি তাহলে কখনোই আমাদের প্রথম রাতটা এতটা অভিশপ্ত হতো না। কেন করলি এমন? কেন? দীর্ঘ একটা শ্বাস ছাড়লো জাঙ্কুক। সময় পার হলো ঘন্টার পর ঘন্টা। কত সময় সে বেলকনিতে ছিল জানা নেই। একটা সময় পর জাঙ্কুক ঘরে ফিরলো আর দেখলো তে মাটিতেই ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুকের কলেজাটা নজর দিয়ে উঠলো। ও গিয়ে থেকে পাজা করে তুলে নিল, তাকে বেডের উপর শুয়ে দিল। কান্নার কারণে মুখের রং লাল হয়ে গিয়েছে মেয়েটার, চোখ দুটো ফুলে গিয়েছে, অধর কেটে যাওয়ার কারণে লাল হয়ে আছে। জাঙ্কুকের মায়া হলো তার পাখির জন্য। ও আদরে তার মাথায় হাত বুলিয়ে দিল, কপালে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিল। কাতর কণ্ঠে বলল, দেখ নিজের কি একটা অবস্থা করেছিস তুই, কি হাল হয়েছে তোর। যদি অমনটা না করতে তাহলে আমাদের কত সুন্দর একটা রাত হতো আজ। একটি স্মৃতিময় রাত পার করতাম। এইভাবে সবকিছু এলোমেলো হয়ে যেত না। আজ তোর কারণে তোকে আঘাত করেছি। কেন করলি এমনটা? এমনটা না করলেও তো পারতি। তোর কারণে তোকে ঘৃণা করতে বাধ্য আমি। জাঙ্কুক নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রইল অনেকটা সময়। তার মনে পড়তে লাগলো কিছু একটা। এবার আমরা জেনে আসি পেছনের কিছু ঘটনা। আবার গল্পে ফিরে যাই। 5 বছর পর জাঙ্কুক ফিরেছে নিজের বাড়িতে। একজন প্রেমিক পুরুষের মনের অনুভূতি যেমন, জাঙ্কুকের মনের অবস্থাও তেমন। বিয়ের জন্য মন মতো সবকিছু কেনাকাটা করেছে সে। বাড়িতে ফেরার আগ্রহ এত বেশি ছিল যে কাউকেই বলা হয়নি যে সে আজ দেশে ফিরছে। কাল তাদের বিয়ে। সবাই জানে জাঙ্কুক কালকেই ফিরবে। আজ ফিরবে এটা কেউ জানে না। জাঙ্কুকের গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হওয়ার কারণে ওকে নেমে যেতে হলো। সামনে একটি রেস্টুরেন্ট। সময় পার করার জন্য সেখানে ঢুকতেই চোখে আটকে গেল একটা টেবিল। তে এইখানে? তে এখানে কি করছে? জাঙ্কুক তেকে এইখানে দেখে যতটা না বেশি চমকিয়েছিল তার থেকে দ্বিগুণ অবাক হয়েছে তের সঙ্গে একটা ছেলেকে দেখে। তের হাত জোড়া, সামনে থাকা মানুষটা জড়িয়ে ধরে কি যেন বলছে। ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, পিঠ দেখা যাচ্ছে শুধু। জাঙ্কুক অবাক কণ্ঠে বলল, তের সাথে এই ছেলেটাকে? আর ওরা এইখানে কি করছে? জাঙ্কুক কৌতূহলী হয়ে সামনের দিকে একটু এগোলো। আর সামনে আসতেই কানে বাজলো তের কণ্ঠ, আমার হাতে কিছুই করার নেই। কাল আমার বিয়ে। আমি চেয়েও তোমার জন্য কিছু করতে পারবো না। যদি আমার হবু বর এসব জেনে যায় তাহলে আমাকে জানে মারবে, না হয় বাড়ি থেকে বের করে দিবে। আর জানোই তো আমার থাকার মতো কোনো জায়গা নেই।
প্লিজ জোর করো না আমার সাথে। তেয়ের কথা ওই ছেলেটা অনুরোধ করে বলল, তে প্লিজ এমন বলো না, তুমি ছাড়া আর কেউ নেই আমার। তুমি অন্তত আমায় ধোকা দিও না, বিশ্বাস করো আমরা অনেক সুখী হব। আমি অনেক ভালোবাসবো, প্লিজ আমায় বিশ্বাস করো। কিছু একটা করে তুমি কাল একটু আসো। এটা সম্ভব না সাইনো, আমি জানি তুমি ভালোবাসো, কিন্তু আমার হাতে এখন কিছুই করার নেই। জানি আমার থেকে এই ভুলটা হয়ে গিয়েছে, তবে কাল জাঙ্কুক ভাইয়া দেশে ফিরছেন, আর উনি ফিরলে আর আমাদের দেখা করা হবে না, এবং লুকিয়েও সম্ভব না। সাইনো নামক ছেলেটা তের হাত ধরে অনুরোধ সরে বলল, তে আমি কিছুই জানি না, স্বপ্ন যেহেতু দেখেছি একসাথে বাঁচার, তাহলে সেটা পূরণ করবে তুমি। প্লিজ যেভাবে পারো তুমি চলে এসো, দরকার পড়লে পালিয়ে এসো। তে আতঙ্কে উঠে বলল, তোমার কি মাথা নষ্ট? তারা ছোটবেলা থেকে আমার জন্য অনেক কিছু করেছেন, আর আমি কিন্তু তাদের ধোঁকা দিব? আমি কিছুই জানি না, কিভাবে কি করবে জানি না। তুমি আসবে মানে আসবে, আমাদের ভালোবাসার জন্য হলেও আসবে। দরকার পড়লে তোমার বিয়ের পরের দিন সকালে তুমি এসে পড়ো। বেশি কিছু না, খালি কিছুটা আর গহনা নিয়ে চলে এসো, বাকিটা আমি ম্যানেজ করে নিব। তাই কিছু একটা ভেবে বলল, বিয়ের পরের দিন সকালে সবার চোখে ধুলো দিয়ে আসা অনেকটা টাফ, তবে সমস্যা নেই, আমাদের বিয়ের কয়েকটা দিন যাক, এরপর না হয় আমি জাঙ্কুক ভাইয়ার কোনো একটা ব্যবস্থা করে চলে আসব। শুধু বিয়ের জন্য গহনা আর টাকা লাগবে, তাই তো? সেটা আমি দেখছি। ওদের আর কোনো কথা শুনতে পায়নি জাঙ্কুক। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল ওর, নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। ও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো, নিজের মাথায় হাত দিয়ে বলল, মাত্র 5টা বছর তোমার থেকে দূরে গিয়েছিলাম, তুমি তো দেখছি অন্য কারো জান পাখি হয়ে গেলে। তে এই ছিল তোমার মনে, আর তোমরা দুজনে মিলে এখন আমাকে ধোঁকা দেওয়ার প্ল্যান করছো। কি করে ভাবলে পাখি আমি তোমাকে অন্য কারো হতে দিব? তুমি আমার মানে আমার, আমি কখনোই তোমাকে অন্য কারো হতে দিব না, কখনোই না। দরকার পড়লে শিকল দিয়ে খাঁচায় বন্দি করে রাখবো, তবুও তুমি আমার হয়েই থাকবে, ওর কখনোই হতে দিব না। জাঙ্কুক সেই স্মৃতি থেকে ফিরে এলো বর্তমানে। এখন তোমার নিশ্চয়ই বুঝতে পারছো জাঙ্কুকের এমন ব্যবহারের কারণ কি ছিল। আবার আমরা গল্পে ফিরে যাই। জাঙ্কুক এক দৃষ্টিতে তীর মায়া ভরা মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটা দেখতে কতটা নিষ্পাপ, এত মিষ্টি তার কথা, তার আচরণ। জাঙ্কুক তাচ্ছিল্য হেসে শুধালো, এত নিষ্পাপ মুখ তোমার, মনে হয় ভাজা মাছটা উঠে খেতে জানো না, অথচ ঠিকই অন্য একজনের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করে নিয়েছো, আর আমার সাথে এত সুন্দর নাটকও করে বেড়াচ্ছ। একটু কি ভয় হয় না তোমার? আচ্ছা দে, কখনোই কি তুমি আমায় ভালোবাসোনি? সত্যিই যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে ওই রেস্টুরেন্টে ওই ছেলের সঙ্গে কি করছিলে? আর ওইসব কথা চোখ মিথ্যে দেখতে পারে, কিন্তু কানও কি মিথ্যে শুনেছে আমার? আমি তোকে কখনোই অন্য কারো হতে দেব না। যদিও তোকে আমি আগের মতো করে ভালোবাসবো না, কষ্ট দিব, আঘাত করব, কিন্তু তোকে আমার কাছেই থাকতে হবে, আন্ডারস্ট্যান্ড? সকালবেলা তীর ঘুম ভাঙতে চারপাশে খেয়াল করলো, আর মুহূর্তেই মনে পড়লো কাল রাতের ঘটনা। নিজেকেই নিজে বলল, আমি কখনোই ভাবতে পারিনি আপনি আমায় এতটা ঘৃণা করতে পারবেন। তে নিজের চোখে জল মুছে নিজেকে শান্ত করলো। এই তিনটির চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই, তাই তাদের নিজেকে নিজের সান্ত্বনা দিতে হয়। তে চারপাশে তাকিয়ে জাঙ্কুকে খুঁজলো, কিন্তু লোকটা ঘরে নেই। ও স্বস্তির শ্বাস ফেললো, তবুও মনের সেই প্রশ্নগুলো ও রয়ে গিয়েছে। তে বেড থেকে নামতে যাবে, তখনই খেয়াল করলো, আমি কি করে বেডে এলাম? আমি তো রাতে কান্না করতে করতে মাটিতেই ঘুমিয়ে গিয়েছিলাম, তাহলে বেডে কিভাবে আসলাম? এর মানে জাঙ্কুক ভাইয়া? তে নিজেকে নিজে জিজ্ঞাসা করলো, কিন্তু পর মুহূর্তেই ভাবলো, যেই মানুষটা আমায় এতটা ঘৃণা করে, সে কেন আমার বেডে শুয়ে দিবে? আজব, হয়তো আমি পরে ঘুমের মধ্যে এসেছিলাম। তে আর কিছু না ভেবে দরজা খুলে বের হতে নিবে, তখনই মনে পড়লো তাদের বিয়ে হয়েছে, আর তাকে জাঙ্কুকের ঘরে থাকতে হবে। এখন যদি সে নিজের ঘরে যায়, তাহলে সকলেই প্রশ্ন তুলবে, আর জাঙ্কুক রাতে তাকে সাবধান করেছে যেন কাউকে কিছু না বলে। আমি নিজে কষ্টে মরে যাই, কিন্তু বড় আব্বুকে এসব জানানো যাবে না। মানুষটা তো আমার জন্য আর কম করলেন না, এইবার ওনাকে একটু স্বস্তির শ্বাস নিতে দেওয়া উচিত। ড্রেস আগে থেকে এই ঘরে রাখা ছিল, ও কাবার থেকে একটা শাড়ি নিয়ে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ অনেকটা সময় পর একেবারে শাওয়ার নিয়ে সে বের হয়েছে। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, শাওয়ার ঠান্ডা পানিতে করায় শরীরকে ভিজিয়ে সে এখন শান্তি পাচ্ছে। তেয়াস মিষ্টি রঙের একটি জর্জেট শাড়ি পরেছে,
পিঠের দিক তার চুলের পানিতে ভিজে লেপ্টে আছে দেহের ভাঁজে। আয়নার সামনে দাঁড়িয়ে তে চুল মুছতে ব্যস্ত। হঠাৎ খেয়াল হলো ব্লাউজের ফিতেটা এখনো বাঁধা হয়নি। ও চুলগুলো সরিয়ে যেই না হাত দিবে অমনি কারো কণ্ঠ বাজলো, আমি আজ অফিসে আসছি। এত বছরে তোমাদের সব ছুটি আমি বাতিল করেছি, কাজে মন দাও। আর হ্যাঁ, মিটিংটা আজকেই হবে, কোনো মতে ক্যান্সেল করবে না কিন্তু। তে আয়নায় জাঙ্কুকের মুখটা দেখতে পেল। সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরে রয়েছে। এক হাতে ফোন কানে ধরে আছে, অন্য হাত তার ট্রাউজারের পকেটে ভরে রেখেছে। তে যেন এই সুপুরুষের উপর আরেক দফা ক্রাশ খেলো। নিজের কাজ ভুলে সে শুধু আয়নাতে জাঙ্কুককে দেখতে ব্যস্ত। তখনই জাঙ্কুক ফোন কেটে সামনে তাকালো, আর তার অবস্থাটাও ঠিক তেয়ের মতো হয়ে গেল। শহরের পর তেকে ঠিক সদ্য ফোটা লাল গোলাপের মতো লাগছে। জাঙ্কুক মন্ত্রমুগ্ধের ন্যায় তেয়ের দিকে তাকিয়ে এগিয়ে গেল। তের হুঁশ ফিরল তখন যখন জাঙ্কুকের গরম শ্বাস তার উন্মুক্ত ভেজা পিঠের উপরে আশ্রে পড়ল। এক অদ্ভুত শিহরণে দৌড়ে গেল শিরদাঁড়া দিয়ে। জাঙ্কুকের হাতের স্পর্শ লাগলো তের পিছনে। ও চোখ খিচে বন্ধ করে নিল। জাঙ্কুক ধীরে ধীরে নিজের অধরকে এগিয়ে নিয়ে এলো, ভালোবাসার পরশে এঁকে দিল তের ত্বকে। খসখসে অধরের স্পর্শ পেতেই তে চোখ খিচে বন্ধ করে নিল, হাতে নিজের শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরলো। তে ঘন ঘন নিঃশ্বাস নিতে লাগলো, কারণ জাঙ্কুক নিজের অধর দিয়ে তার পিঠে স্লাইড করেছিল। এতে করে বারবার লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছিল মেয়েটার। তের উন্মুক্ত ওদরের মধ্যে হাত দিতেই তে সেই হাত ধরে ফেললো, বাধা দিয়ে বলল, না জাঙ্কুক ভাইয়া। কিন্তু বাকি কথা সম্পূর্ণ করার আগেই জাঙ্কুকের কণ্ঠ ভেসে এলো, একদম চুপ। দিন দুনিয়া ভুলে যখনই জাঙ্কুক তেতে মতো হতে নিবে, ঠিক তখনই দরজায় জোরে টোকা পড়লো। ও পাশ থেকে রোজে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, এই যে আমার নয়া জামাই বউ, তোমাদের বাসরাত কি এখনো শেষ হয়নি? রাত তো শেষ হয়ে এখন বেলা গড়িয়েছে, জলদি ওঠো, পাড়া প্রতিবেশীরা তো জেনে যাবে তোমাদের কাল রোমান্টিক রাত গিয়েছে। ওই তে, কোথায় তুই? রোজির কথায় দুজন দুদিকে ছিটকে সরে গেল। তে দ্রুত নিজের হাত বাড়িয়ে চুলগুলো সব পিঠে দিল। জাঙ্কুক হতবাক, সে এত সময় ধরে কি করছিল সেটা ভাবতে নিজের উপর রাগ লাগলো। চোখ খিচে বন্ধ করে মনে মনে ধমকালো, ও গড জাঙ্কুক, তোর কি নিজের উপর বিন্দু মাত্র কন্ট্রোল নেই? এমন করলে তুই তো কখনোই তেকে ঘৃণা করতে পারবি না। কন্ট্রোল জাঙ্কুক। জাঙ্কুকের ভাবনার মাঝেই আবারও ডাক পড়লো রোজির। জাঙ্কুক এক পলক তেকে দেখলো, মেয়েটা মাথা নত করে দাঁড়িয়ে আছে। ও গিয়ে দরজা খুলে দিতেই রোজি হামলে পড়লো ওর উপর। জাঙ্কুক ছোট একটা ধমক দিল, এই তুই আমার ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছি? লিসেন ভাইয়া, আমি এভাবে চেঁচাচ্ছি বলি তোমরা উঠতে পেরেছো, না হলে যদি বড় মামা আসতেন তাহলে তোমাদের ঘুম উড়ে যেত। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমাদের ফার্স্ট নাইটটা কেমন গেল? জাঙ্কুকের আগে কণ্ঠে কিছু বলতে যাবে, তার আগে রোজি দিল এক দৌড়। নাস্তার টেবিলে পরিবারের সকলেই বসেছেন, কারো মুখে আজ কোনো হাসি নেই। সবার মুখ কেমন গোমরা, শুধু হাতে গোনা কয়েকজন ছাড়া। এর কারণ হলো তে আগে এই বাড়ির আশ্রিতা ছিল, আর এখন এই বাড়ির বড় ছেলের বউ। সামনে হয়তো মালকিনও হবে, যেটা কারোরই সহ্য হচ্ছে না, বিশেষ করে জাঙ্কুকের মায়ের। উনি ছোট থেকেই তেকে দু চোখের বিষ মনে করেছেন, আর ছেলের জন্য কখনোই তেকে মেনে নিতে চাননি। তবে স্বামী আর ছেলের উপর তার আর কিছু বলার ছিল না। তাই তো তে বসতে উনি কেমন রাগে চটে গেছে, যেটি আর কেউ না দেখলো জাঙ্কুকের বাবা ঠিকই দেখলেন আর বুঝলেনও। উনি শুধু গলা খাঁকড়ে দিয়ে এটুকু বললেন, আমরা সবাই এখন থেকে একটা পরিবার, আগেও ছিলাম, কিন্তু তোমরা আগে আমার তেই মাকে পরের মেয়ে হিসাবে দেখেছো, কিন্তু আজ থেকে সে আর পরের মেয়ে না, বরং এই বাড়ির বড় বউ। আশা করছি একজন বউয়ের যে সম্মান, সেই সম্মানটা তোমরা তেই মাকে দেবে। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। সবার আর চোখে তাকানোটা তে অভ্যস্ত হয়ে গিয়েছে, কিন্তু আজকে ওর খারাপ লাগছে জাঙ্কুকের কারণে। কারণ রুম থেকে বেরিয়েছে পর থেকে জাঙ্কুক একটি বারো তের সাথে কথা বলেনি, এমনকি তার দিকে ফিরেও তাকায়নি। তে শুধু অপেক্ষায় থাকছে কখন জাঙ্কুক ঠিক আগের মতো হবে। আদৌ হবে কিনা সন্দেহ রয়েছে। তের ভাবনার মাঝেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। তে দরজাটা খুলতেই মেয়েটার ভেতরে এসে সোজা জাঙ্কুককে গিয়ে জড়িয়ে ধরলো পিছন থেকে। জাঙ্কুক উঠে দাঁড়ালো। তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সেই মেয়েটার কাণ্ড দেখছে। জাঙ্কুক নেন্সিকে সকলের সাথে পরিচয় করে দিল, এটা তার ফ্রেন্ড। কিন্তু মেয়েটার এমন ধরাধরি তের পছন্দ হলো না, তাই সে সেখান থেকে দৌড়ে গিয়ে নিজের রুমে চলে গেল আর কান্না করতে শুরু করলো।
খাওয়া দাওয়া শেষ হওয়ার পরপরই জিন রুমে চলে আসলো, আর তার পেছন পেছন আরিমও আসলো। আরিম জিনের দিকে তাকিয়ে বলল, তুমি তো একজন মা, তাই না? তাহলে কি একজন মা হয়ে একজন সন্তানের কষ্ট, তার অসহায়তা কখনো বোঝার চেষ্টা করেছো? হোক সে তোমার গর্ভে হয়নি, কিন্তু অন্য কারো গর্ভে তো সে জন্ম নিয়েছে। ওই ছোট মেয়েটার প্রতি তোমার এত রাগ, এত ঘৃণা কেন? কোন কারণে আমায় বলবে একটু? আমার কি মনে হয় জানো, তুমি একটা স্বার্থপর নারী, এতে কোনো সন্দেহ নেই। তুমি আসলে স্বার্থপর আর লোভী মহিলা, নারী জাতের নামে কলঙ্ক তুমি। আমার রাগ হচ্ছে যে আমি তোমাকে বিয়ে করেছিলাম। আর এম বেরিয়ে যেতেই জিন নিজেকে নিজে প্রশ্ন করলো, আসলে কি আমি লোভী, নারী জাতের নামে কলঙ্ক? আমি কি খুব খারাপ মা? এদিকে তে নিজের ঘরে এসেছে সে সকালে, এখনো উঠতে পারিনি। সে বিছানায় উপর হয়ে চোখের জল ফেলছে। নিজের ভাগ্যের উপর খুব রাগ হচ্ছে তার। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ পেল। ভিতরে আসতে পারি মা? সে চোখের জল মুছে আস্তে করে মাথা তুলে তাকালো, আর সেখানের মানুষটিকে দেখতেই চোখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠল। সে উঠে বসে দৌড়ে গিয়ে চাপড়ে ধরলো তার বড় আব্বুকে। বড় আব্বু, তুমি কোথায় ছিলে এতক্ষণ ধরে? আমার না অনেক কান্না পাচ্ছে, তুমি একটু আসলে না তোমার মাকে দেখতে। তুমি এত পাষাণ কবে থেকে হলে বড় আব্বু? তে রাগ করছে তার বড় আব্বুর সাথে। বুকের সাথে লিপটে একদম বাচ্চাদের মতো অভিযোগ করার স্বভাবটা আর গেল না। আচ্ছা মা, জাঙ্কুক কি তোকে কিছু বলেছে, নাকি অন্য কেউ কিছু বলেছে? নামটা শুধু একবার বল, বাকিটা আমি বুঝে নিচ্ছি। তোর মুখটা এমন ফ্যাকাশে হয়ে আছে কেন? তে আতঙ্কে ওঠার মতো দাঁড়িয়ে পড়লো, বাধা দিয়ে বলল, আরে না বড় আব্বু, তেমন কিছু হয়নি, কেউ আমায় কিছু বলেনি। আর তোমার ছেলের কথা কি বলছো? তুমি জানো না তোমার ছেলের মতো করে আমায় আর কেউ ভালোবাসতে পারবে না। আমার আর তোকে নিয়ে কোনো ভয় নেই, কারণ জাঙ্কুক আছে, ও থাকতে তোর কোনো ক্ষতি হবে না। তের চোখে মুখে তার ছিল আর জল। কি রে মা, কি ভাবছিস? আমার জাঙ্কুক তোকে সুখে রাখছে তো? তের ভাবনার মাঝে ছেদ পড়লো। মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ বড় আব্বু, তোমার ছেলে আমাকে অনেক সুখে রেখেছে। এত সুখ আমি হয়তো এই জন্মে আর কারো কাছ থেকে পাবো না। অনেক সুখে আছি আমি। অফিস কক্ষে স্বপ্ন ছিল কেউ আমাকে টুকরো টুকরো করেও ভালোবাসবে, কিন্তু শেষে আমি ভেঙে গিয়েছি তাকে চাওয়ার অতলে হারিয়ে। অফিসের কাজের মাঝেও নিজেকে এক টাইপে আলাদা করে রেখেছে জাঙ্কুক। বাবার অফিস সে সামলাচ্ছে, কাজ অনেক। জাঙ্কুক থেমে আছে, নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবতেই কেমন বিষাক্ত হয়ে যায় অন্তরটা। বলা হয় পুরুষ মানুষ কাঁদে না, তাদের কাঁদতে নেই। আসলে কি তাই? না কাঁদলে কি মানুষ বাঁচে? জাঙ্কুক হারার চেষ্টা করেও নিজের ভিতরের বিশ্বাস ভাঙার কষ্টকে সামলাতে পারছে না। ব্যর্থ হচ্ছে সে বারবার। তীর দেওয়া ধোকাকে আর মেনে নিতে পারছে না। ভাবছে কিছু একটা করবে, কিন্তু কি করবে? ভীষণ রকমের ভালো যে বাসে মেয়েটাকে, সে ইচ্ছে করে নিমচিকে বাড়িতে ডেকেছিল দেখে কষ্ট দেওয়ার জন্য, আর সে সেটাতে সফল হয়েছে। তার ভাবনার মাঝেই তার পিয়ে এসে দরজা টোকা দিয়ে বলে উঠল, স্যার, আপনার সাথে একটা লোক দেখা করতে এসেছে। জাঙ্কুক সম্মতি জানিয়ে উত্তর দিল ভিতরে আসার জন্য। লোকটা ভিতরে এসে কোমল কণ্ঠে শোধালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সাহেব? কণ্ঠটা কেমন পরিচিত শোনালো জাঙ্কুকের কাছে। ও মাথা তুলে তাকাতেই দেখতে পেল সেই ছেলেটা। একটু অবাক হয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। দাঁত কটমট করছে, রাগে শরীর তীর করে কাঁপছে জাঙ্কুকের, কারণ সামনে থাকা মানুষটা তার জীবনকে বদলে দিয়েছে। হ্যাঁ, এই ছেলেটাকেই দেখেছিল তীরের সাথে। জাঙ্কুক কিছু বলবে তার আগে সামনে থাকা ছেলেটা মিষ্টি এসে বলল, কেমন আছেন সাহেব? আমাকে চিনতে পেরেছেন? ওহ, কিভাবে চিনবেন, আজই তো প্রথমবার দেখা হলো আমাদের। তবে আপনাকে আমি চিনি। কিভাবে চিনি সেটা বলছি। সবার আগে বলি, আমার নাম হলো সাইনো। জাঙ্কুকের চোয়াল টান টান হয়ে শক্ত হয়ে গেল। ও গম্ভীর কণ্ঠে বলল, আমার কাছে কি চাই? সাইনো হেসে উঠল। লম্বা পাতলা দেখতে, গায়ের রং ফর্সা, বাবরি ছাকানো কাঁধ অব্দি চুল, গায়ে ধূসর রঙের ফ্যান ফ্যানে কুর্তা, পায়ে ঢিলে ঢালা পাজামা, এক হাতে লাল রঙের রঙিন পাথরের কি যেন একটা বিস্কিটের মতো, গলায় কালো একটা লম্বা কালো সুতো। জাঙ্কুকের কাছে কবি কবি ভাব নিয়ে চলা ছেলেদের মতো মনে হলো। সাইনো নিজের দিকে এমন ভাবে তাকিয়ে থাকতে দেখে শোধালো, কি যে লজ্জা, কি যে লজ্জা। আপনার অফিসে এসে আপনার চোখের সামনে আপনার এই চেয়ারে বসে আছি, আমি বসে আর আপনি দাঁড়িয়ে। বিষয়টা আপনার জন্য কিন্তু বেশ অপমানজনক। একটু বসে নিজে চলে যাওয়ার সম্মানকে কি ফেরত আনতে পারবেন? জাঙ্কুক বিরক্ত, এই ছেলে একটা সোজা কথা এমন করে ঘুরিয়ে ফিরিয়ে কেন বলছে। তবু সে রাগটা দমিয়ে চেয়ারে বসে পড়ল। কাজের কথায় আসুন। সাইনো স্বার্থ পাগল লোক নয় সাহেব। তাহলে কি চাই? কিছুই না।
এখানে এসেছেন কেন? এমনি। জাঙ্কুক চুপ হয়ে গেল। এ আবার কেমন ছেলে? জাঙ্কুক নিজের জরুরি কাজ ছেড়ে এই আলতু ফালতু ছেলের সঙ্গে বসে কথা বলছে কেন? ওর রাগ লাগলো, দাঁতে দাঁত চেপে বলল, আপনি কি এইখানে আমার সময় নষ্ট করতে এসেছেন? দেখুন, আমি কিন্তু সব কিছু জানি আপনার সম্পর্কে। আমার বাকি কথা বলার আগে সায়না বলে উঠল, আমার তাকে অনেক পছন্দ সাহেব। তাকে ছাড়া বাঁচা আমার জন্য মুশকিল। সে কেবল আমার মোহনা, সে আমার মায়া। জাঙ্কুকের বুকের মাঝে দাও দাও করে জ্বলছে আগুন। তার থেকে অন্য কেউ এসে নিজে ভালোবাসা দাবি করছে, বিষয়টা ভাবতে রাগে গজগজ করে বলে উঠল, ভুলে যাও তাকে, কারণ সে আমার ছিল আর আছে আর থাকবে। আমি কখনোই তোমার হতে দিব না, কখনোই না। ও তোমার মায়া আসক্তি মোহ সব হতে পারে, কিন্তু আমার কাছে সে আমার বেঁচে থাকার একমাত্র কারণ। শি ইজ মাই লাইফ লাইন, আমার অক্সিজেন সে। ও না থাকলে আমি থাকবো না, মরে যাব। আমি তাকে তোমার হতে দিতে পারবো না, কারণ আমি ভীষণ জেলাস টাইপের ছেলে। সে তোমার ভালোবাসা হলেও ও আমার জেদ, আমার বেঁচে থাকার কারণ। সে যদি তোমার বসন্ত হয়, তবে সে না হয় আমার বর্ষা হয়েই কাটাবে। জাঙ্কুকের কথায় সায়নো অবাক চোখে তাকালো, এরপর বলে উঠল, রোজি তো আপনার বোন হয় তাই না? জাঙ্কুক নামটা শুনতেই থমকে গেল। সেও বলে উঠল, রোজি? হ্যাঁ রোজি। রোজিকে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আপনি যে রোজির জন্য এসব ফিল করেন সেটা তো জানতাম না। আমি তো ভেবেছিলাম আপনি তেকে ভালোবাসেন। তেও তো তাই বলল। তেকে কিভাবে চেনেন আপনি? সে কি চিনব না? আমি রোজিতে একই ভার্সিটিতে পড়াশোনা করি। আসলে আমি একটু অন্যরকম টাইপের ছেলে। রোজিকে আমি প্রথম থেকেই ভালোবাসতাম, কিন্তু রোজি আমাকে শুধু বন্ধুর নজরে দেখতো। ওকে সরাসরি ভালোবাসি কথাটাও বলতে আমার কলিজা কাঁপে। তাই কখনো বলা হয়নি। তে সবটাই জানতো আমাদের সম্পর্কে। ও কখনো বলেনি রোজিকে। 1.5 বছর ধরে আমি রোজিকে অচেনা নাম্বার থেকে কল করছি, নিজের প্রতিটা অনুভূতি জানাতে চাইছি। আমি চাইছি আপনি আপনার বোনের হাতটা আমার হাতে তুলে দিন। জাঙ্কুক বুঝলো না কি বলবে, ও কনফিউজড হয়ে আছে। প্রশ্ন করলো, ওয়েট এ মিনিট, সেদিন রেস্টুরেন্টে তুমি আর তে কি নিয়ে কথা বলছিলে? সায়না হেসে বলল, কি নিয়ে আবার? আমি আর রোজি বিয়ে করব। মেয়েটা না মানলে তেকে বলে ওকে নিয়ে সোজা কোর্টে চলে যাব। আমি এখন আর বেকার নেই, কিন্তু মাঝখানে আপনার আর তের বিয়ের দিন এসে পড়েছে দেখে সে বলল বিয়ের পরে রোজিকে আমার সামনে নিয়ে আসবে। জাঙ্কুক থ হয়ে গেল। সেদিন নিজের করা ভুল আর ভুল শোনা নিয়ে সে থ হয়ে গেল। জাঙ্কুক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল, ও নো, আমি আমার তেকে ভুল বুঝেছি। আমি সেদিন ভুল বুঝে তেকে এত কষ্ট দিয়েছি। ও গড। জাঙ্কুক তখনই অফিস থেকে বেরিয়ে গেল। সায়না ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল, বিড়বিড় করলো, ভালোবাসলেই যে মানুষ পাগল হয় সেটা আবারও প্রমাণ হয়ে গেল। হায় রে প্রেম, তুই শুধু পাগল করেই গেলি। জাঙ্কুক বাড়ি ফিরতেই তেকে ডাকলো। কেমন করে সে এসেছে সে নিজেও জানে না। আধা ঘন্টার মধ্যে গাড়ি ড্রাইভ করে বাড়িতে এসেছে। তাকে তার তে পাখির কাছে ক্ষমা চাইতে হবে, যে করেই হোক ক্ষমা চাইতে হবে। জাঙ্কুকের অবস্থা পাগল প্রায়। ও বাড়িতে ঢুকে অস্থির কণ্ঠে ডাকলো, পাখি তুই কই, বেরিয়ে আইতে। জাঙ্কুক ডাকলো, কিন্তু ডাকের কোনো জবাব এলো না। জাঙ্কুক ছুটে গেল নিজের ঘরে, কিন্তু সেখানেও তেকে পেল না। ও আবার ছুটে গেল তের ঘরে, সেখানেও তে নেই। জাঙ্কুক নিজের মাথার চুল টেনে ধরে বলল, ও গড, আমি কি করলাম? আমি একই ভুল করলাম। আমি আমার নিজে তে পাখিকে কষ্ট দিয়েছি। কিভাবে এত বড় ভুল করলাম? কিভাবে? তে কোথায়? জাঙ্কুক নিজেকে নিজে প্রশ্ন করলো, তুই কি আমায় ছেড়ে গেলি তে? আমি পাগল হয়ে যাব। তে তুই কোথায়? জাঙ্কুককে পাগলের মতো এদিক সেদিক ছুটতে দেখে সবাই বেরিয়ে এলো। সবাই অবাক। রোজি আরেম ওর কাছে আসতেই জাঙ্কুক তার বাবা পায়ের কাছে পড়ে গিয়ে বলল, বাবা, আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। না না, আমি শুধু ভুল করিনি, আমি তো পাপ করেছি বাবা। আমি আমার নিজের দিকে আঘাত করেছি, অনেক কষ্ট দিয়েছি ওকে। এখনও রাগ করে আমায় ছেড়ে চলে গিয়েছে বাবা। আমি কি করব? ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা। আমার তেকে এনে দাও, এনে দাও আমার তেকে। ওর কথায় আরেম অবাক হয়ে তাকিয়ে আছেন। রোজি জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, আরে ভাইয়া, তুমি এসব কি বলছো? তে কোথায় যাবে? ও তো ছাদে গিয়েছে, যা ওখানেই পাবে। ইস, কি ভালোবাসা তোমাদের। বউ 2 মিনিটের জন্য চোখের আড়াল হতেই কি থেকে কি। জাঙ্কুক দাঁড়িয়ে গেল। তুই কি সত্যি বলছিস রোজি? তে কোথাও যায়নি? আর আমি মিথ্যে কেন বলবো বলো তো? ওই তো, ওই যে তোমার পাখি নামছে। তে, জলদি আয় তো, তোর জামাই মরছে তোর জন্য। তে সিঁড়ির উপরে দাঁড়িয়ে জাঙ্কুকের জন্য নিঃশ্বাস ফেলল। ও কাতর চোখে তের দিকে তাকিয়ে আছে। তেও জাঙ্কুকের দিকে তাকিয়ে
জাঙ্কুক কোমল কণ্ঠে ডাকলো, সরি তে, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। তের এই খাতে ব্যাগ, সে আজ একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ও এই বাড়িতে আর আশ্রিতা হয়ে থাকবে না, আর অপমান সহ্য করবে না। কাউকে কিছু না জানিয়ে সে বেরিয়ে যাবে। তবে এ কি, জাঙ্কুকের এই বেহাল দশা কেন? ও সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কিন্তু কি হয়েছে জাঙ্কুক ভাইয়া, আপনাকে এমন দেখাচ্ছে? জাঙ্কুক নিজেই দু হাত জোর করে মাটিতে বসে পড়ল, মাথা নত করে বলল, আমি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি তোর পা ধরে ক্ষমা চাইছি। আমার ক্ষমা করে দিতে, দরকার পড়লে আমার শাস্তি দে। তুই যা বলবি আমি তাই করব, কিন্তু ক্ষমা করে দে। তেজ জাঙ্কুককে হাত জোর করতে দেখে অবাক হয়ে যায়। ও ব্যাগটা নিয়ে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে বলল, সে কি জাঙ্কুক ভাইয়া, আপনি কেন সরি বলছেন? সবাই চমকে তাকালো। তে সাইডে পা পেঁচিয়ে সিঁড়ি গড়িয়ে পড়ে যাচ্ছে। জাঙ্কুক উঠে দৌড় দিল। তে বলে চিৎকার দিয়ে উঠল। তের মাথা গিয়ে লাগলো সিঁড়ির শেষ মাথায়। মোটা পিলারের সঙ্গে বাড়ি খেয়ে তার মাথা ফেটে রক্ত বেরিয়ে আসছে। জাঙ্কুক এগিয়ে এসে ধরলো। তে জাঙ্কুককে জাপটে ধরলো। জাঙ্কুক চেঁচালো, এই মেয়ে কি হলো? কথা বল, আমার সাথে রাগ করো, কিন্তু আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমাকে ক্ষমা করতে পারবি না? তে নিবনে চোখে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুককে শুধু বলল, আমার সব কষ্ট শেষ জাঙ্কুক ভাইয়া, কারণ আপনি আমার। আমার কোনো কষ্টই আর অবশিষ্ট রইল না। একটা কথা বলতে চাই জাঙ্কুক ভাইয়া, সেই ছোটবেলা থেকেই বলতে চেয়েছিলাম, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক। আমিও তোকে অনেক ভালোবাসি। তুই তো আমার ভালোবাসা, তাই না? তাহলে এইভাবে হারিয়ে যাচ্ছিস কেন? আমার অপরাধের শাস্তি তুই কেন একা নিচ্ছিস? আজ বাড়িটা আবারও রং বেরঙের সাজে সজ্জিত হয়েছে। চারপাশে মেহমানদের নিয়ে গমগমে আয়োজন, হইচই আছে সবখানি। আর এটাতে সব থেকে বেশি খুশি হয়েছে জাঙ্কুকের মা। তে আর জাঙ্কুকের আবারও বিয়ে হয়েছে, সবকিছু আগের মতো, শুধু খুশিগুলো নতুন। জিন তার ভুল শুধরে নিয়েছে। এখন তেকে নিজের ছেলের বউ নয়, বরং মেয়ের মতো দেখেন উনি। সেদিন তের কাছে কত কত করে জাঙ্কুক ক্ষমা চেয়েছে। তে কি আর জাঙ্কুক ভাইয়ের উপর রাগ করে থাকতে পারে? কখনোই না। জাঙ্কুক সেদিন একটা জিনিস শিখেছে, কখনোই পুরো কথা না জেনে কারো উপর সন্দেহ করতে নেই। সায়নু আর রোজের বিয়েটাও হয়ে গিয়েছে। সবশেষে এখন সবাই খুশি এবং সবাই ভালো আছে। রঙের ফুলে ফুলে সজ্জিত বিছানাতে বসে আছে। তার ঠিক সামনে হাতের পিঠে থুতনি ঠেকিয়ে জাঙ্কুক ওকে দেখছে। তের অস্বস্তি লাগছে। এমন করে কি দেখছেন? তোমাকে তোমাকে দেখতেই পারি, সেই হক আছে আমার। এমন করে দেখবেন না তো, ভয় লাগে আমার। তাই নাকি? আচ্ছা, ভয় পেও না, আমি তো সবসময় তোমার আর তোমারই আছি। লজ্জায় মাথা নুয়ে নিল তে। জাঙ্কুক ওর হাতটা ধরলো, কণ্ঠে কোমলতা এনে বলল, আপনি থেকে তুমি, তুমি থেকে তুই হয়ে যাওয়া। কেউ যেন আমাকেও শেখায় ভালোবাসা কি, হৃদয় থেকে আত্মা, আত্মা থেকে তুমি হয়ে যাওয়া। একটা অংশ হয়ে, একটা গল্প হয়ে নিজেকে তার নামে সান্ত্বনা দেওয়া। কেউ যেন আমাকেও শেখায় ভালোবাসার সীমানা ছাড়িয়ে যাওয়া। এই জাঙ্কুকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক ওর কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে বলল, অনুমতি কি দিবে তোমাকে ভালোবাসার, তোমাকে নিজের করে পাওয়ার? বেশি না, একটু। তে লাজুক হেসে সম্মতি জানালো। জাঙ্কুক তের সম্মতি পেয়ে তেকে নিজের ভালোবাসায় আগলে নিল। আর তে নিজেকে জাঙ্কুকের হাতে সমর্পণ করে দিল। আর এই গল্পের সমাপ্তি এখানেই।